এখন আমরা আলোচনা করব স্ট্রোক নিয়ে। স্ট্রোকটা মিলে এমনি এটা একটা কমন মেডিকেল এমার্জেন্সি। এটা কী হয়, প্রথমে এটা যখন কার এদের সাথে এটা বাড়ে এবং মাঝে মাঝে ক্ষেত্রে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে এটা বেশি হয় এবং হেলদি লাইফস্টাইল যদি ঠিকমতো না হয় তাহলে এটা রাইজ করে 20% স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে মারা যায় 1 মাসের মধ্যে এবং অ্যাটলিস্ট যদি সার্ভাইভ করে তাহলে সে ফিজিক্যাল ডিসএবিলিটির কারণে মারা যাবে। প্যাথোফিজিওলজি প্রথম 1 লাখ পিপলের মধ্যে 300 থেকে 180 থেকে 300 জন পেশেন্ট এই পেশেন্ট স্ট্রোকে আক্রান্ত হয় এবং 80% ক্ষেত্রে সেরেব্রাল ইনফ্রাকশনের কারণে হয় যদি বেনি ব্লাড ফ্লো ঠিকমতো না হয় এবং মোস্ট অফ দ্য এলিমেন্টের ক্ষেত্রে এটা সেরেব্রাল হ্যামোরেজের কারণে হতে পারে। এখন আমরা আলোচনা করবো কি সেরেব্রাল ইনফেকশন। সেরেব্রাল ইনফেকশন কেন হতে পারে? থ্রম্বোএম্বোলিক ডিজিজের কারণে হতে পারে এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হতে পারে, যেটা স্ট্যাকারিয়াল আর্টারিতে হয়। এবং 20% ইনফেকশনটা কেন হয়? এম্বোলিজম যদি হয় হার্ট থেকে, এবং 20% কেন হয়? থ্রম্বোসিন সিটুর কারণে হয়। এবং থ্রম্বোসিন সিটু হলে কী হয়? ইন্ট্রান্সিট ডিজিজের কারণে হয় এবং ইন্ট্রান্সিট ডিজিজ দেখা যায় স্মল পারফোরেটিং ভেসেল গ্রোথ, যেটা লেন্টিকুলোস্ট্রি আর্টারি বলা হয়। এরপরে কী হয়? এরপরে ল্যাকুনার ইনফেকশন তৈরি করে। এই রিস্ক ফ্যাক্টর কী হয়? এটা ভাস্কুলার ডিজিজের কারণে হতে পারে। 50%-এর ক্ষেত্রে রেয়ার কজ, যেমন ভাস্কুলার ডিজিজের কারণে হতে পারে, অ্যান্ডোকার্ডিটিসের কারণে হতে পারে এবং সেরেব্রাল ভাস্কুলার ডিজিজের কারণে হতে পারে। সেরেব্রাল ইনফেকশন হইতে মানে কয়েক ঘন্টা সময় লাগে এবং পেশেন্টের কী থাকে এবং ইনফ্রাকশন প্রেজেন্ট থাকে এবং সাথে ডেফিসিট থাকে এবং সরল ভাস্কুলার অক্লুশন থাকে। যদি সেরেব্রাল অক্লুশন হয় তাহলে ইনফ্রাকশনটা চারদিকে ছড়াই পড়ে এবং কী হয়? অটোমেটিক চ্যানেলগুলো ওপেন হয়ে যায় এবং অনেক ফলে আর্টারিগুলো এর সময় চ্যানেলগুলো ওপেন না বলে আর্টারিগুলো ঠিকমতো ব্লাড করতে পারে না, যার ফলে পারফিউশন ডেভেলপমেন্ট করে। এবং হঠাৎ করে কী হয়? যদি পারফিউশন কমে যায় তাহলে কী হয়? কম্পেনসেটরি হোমিওস্ট্যাটিক চেঞ্জ দেখা যায়, তার ফলে কি যেটা টিস্যু অক্সিজেন মেনটেন করতে টিস্যু অক্সিজেনটা ওরা মেনটেন করতে পারে না, চেঞ্জ হয়ে যায়। এই ধরনের চেঞ্জের ফলে কী হয়? ক্যারোটিড অক্লুশন হয়ে যায় এবং এর ফলে সেরেব্রাল ইনফেকশন ডেভেলপমেন্ট করে। এখন আমরা রিস্ক ফ্যাক্টর অফ স্ট্রোক কীভাবে বলবো? রিস্ক ফ্যাক্টর ছিল ফিক্সড রিস্ক ফ্যাক্টর, যার মধ্যে কী আছে? এইজ, জেন্ডারের কারণে হতে পারে, রেসের কারণে হতে পারে, প্রিভিয়াসলি যেমন মেমা ইনফেকশন, স্ট্রোক, পেরিভাস্কুলার ডিজিজ, হেরিডিটারি সিকোসিস, হাই হাইপারটেনশনের কারণে হতে পারে। মডিফাই বা রিস্ক ফ্যাক্টর চেঞ্জ করা যায়। ব্লাড প্রেশার, সিগারেট স্মোকিং, হাইপারলিপিডেমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, হার্ট ডিজিজ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, ইনফ্যাটি অ্যান্ডোকার্ডিটিস, এক্সেস অ্যালকোহল ইনটেক হতে পারে, অস্ট্রোজেন কন্টেন্ট ড্রাগের কারণে হতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং হরমোনাল সিস্টেম থেরাপির কারণে হতে পারে এবং পলিসিথেমিয়ার ক্ষেত্রে হতে পারে। এখন আমরা সেরেব্রাল ইনফেকশনের আরও কিছু জানবো। যদি হোমোস্ট্যাটিক মেকানিজম ফেল করে তাহলে কী হয়? ইস্কিমিয়া শুরু হয় এবং পরবর্তীতে কী হয়? ইনফ্রাকশন হয় ভেসেল সাপ্লাইগুলো সাপ্লাই করতে এগুলো সমস্যা হয়। এরপরে কী হয়? সেরেব্রাল ফ্লোটা কমে যায় এবং নার্ভাস সিস্টেমের নিউরাল ফাংশনগুলো ফল করে এবং ফলটা ভালোই থ্রেশহোল্ডে ফল করে। যখন ব্লাড ফ্লো ফল করে তখন কী হয়? থ্রেশহোল্ড যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো এই থ্রেশহোল্ডটা ফল করে। এর ফলে কী হয়? নিউরোগ্যাল ডিফিসিট ডেভেলপমেন্ট করে এবং কী হয়? যদি আমার ব্লাড ফ্লো থাকে তাহলে নিউরোজ সবসময় ভায়াবল ছিল। যদি ব্লাড ফ্লো যদি আবার বেড়ে যায় তাহলে ফাংশনটা রিটার্ন করে পেশেন্ট কী হয়? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের সম্মুখীন হয়। যদি ব্লাড ফ্লো ফল করে ফার্দারই তখন কী হবে? এই লেভেলটা তখন কী হবে? একটা লেভেলে পৌঁছায় যেখানে কী হয়? ইউনিভার্সাল সেল ডেথগুলো শুরু হয়। হাইপোক্সিয়া হতে পারে, হাইপোক্সিয়ার কারণে হতে পারে অ্যাডিকুয়েট হাইপোক্সিয়ার ফলে কী হয়? অ্যানোজেন ট্রাইবল সাপ্লাই ব্যাহত হয়, যার ফলে কী হয়? মেমিন পাম্প কাজ করতে পারে না। এর ফলে কী হয়? সেলের ইনফ্লাক্স হয় এবং ওয়াটারটা সেলে চলে আসে এবং রিলিজ করে কি? এক্সট্রা এক্সিটরি নিউরোট্রান্সমিটার গ্লুটামেট রিলিজ করে এবং রিলিজটা কোথা থেকে রিলিজ হয়? এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে। গ্লুটামেট ওপেন করে কোথায়? গ্লুটামেট কী করে? মেমব্রেন চ্যানেল ওপেন করে, তখন কী হয়? ক্যালসিয়ামের ইনফ্লাক্স ভিতরে ঢোকে এবং সোডিয়ামটা নিউরোনে প্রবেশ করে। ক্যালসিয়াম কী হয়? ইন্ডাস্ট্রিয়াল এনজাইমটাকে অ্যাক্টিভ করে, তার ফলে কী হয়? এই রেস্ট্রিকটিভ প্রসেসটা আরও পুরোপুরি এবং এই সেরেব্রাল ইনফেকশনটা পুরোপুরি সম্পূর্ণ করে দেয়। এরপর কী হয়? যদি ইনফ্লামেটরি রিলিজ হয়, যেটা মাইক্রোগ্লিয়া এবং অ্যাস্ট্রোসাইট দিয়ে হয়েছিল, পরে কী হয়? সকল সেল যে ইস্কিমিয়া ডেভেলপমেন্ট করে এবং সকল সেলগুলো মারা যায়। ইনফেকশনটা আরও খারাপ হয় বা ইস্কিমিটা আরও খারাপ হয় যখন অ্যানাবিক ল্যাকটিক অ্যাসিড প্রচুর পরিমাণ অ্যানাবিক প্রডিউস হতে থাকে এবং এভাবে হয় টিস্যু পেজটা ফল করে। এর ফলে কী হয়? এবং এটা যদি কিছু নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ খায় তখন কী হয়? কিছু নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ খেলে কী হয়? এই প্রসেসটা স্লো হয়ে যায়। কিছু প্রসেস মানে এই প্রসেস হলে পারফেকশন ডেভেলপমেন্ট, এর ফলে কী হয়? এই সেলটা ডেভেলপমেন্ট করে এর ফলে সেলটার ইনফেকশন ডেভেলপমেন্ট করে, সেরেব্রাল ইনফেকশন হয়। এবার যদি সেরেব্রাল অক্লুশন হয় তাহলে কী হবে? এরা সার্কুলেশন মেকানিজমটা বন্ধ হয়ে যায়, মেটাবলিক ডিমান্ডটা বন্ধ হয়, সিমেট্রিক ডিউরেশন অফ দ্য ব্লাড ফ্লোটা আরও ভয়াবহভাবে ফল করে।
যদি ব্রেনের টেম্পারেচার হায়ার থাকে, যেমন ফিভারের ক্ষেত্রে হাই ব্লাড গ্লুকোজ থাকে, এর সাথে কী হয় ভলিউম ইনফেকশনটা ভলিউমটা বেড়ে যায়, ফলে কী হয় সে ব্লাড ফ্লোটা কমে যায়। এবার কী হয় যদি ব্লাড ফ্লো রেস্টোর থাকে, ব্লাড ফ্লো যদি আগের মতো না থাকে, তাহলে কী হয় হ্যামোরেজ হয়ে যায়। যেসব ইনফেকশন এরিয়া যেখান থেকে ব্লাড সাপ্লাই যায় সেখানে ইনফেকশন এবং ক্ষত দেখা দেয়। এবারে পেশেন্টে কী হয় এক্ষেত্রে পেশেন্টকে অ্যান্টিথোমিক এবং সম্বলিত ড্রাগ দেওয়া হয়, এবং এসব পেশেন্টের ক্ষেত্রে আবার এটা লার্জার ইনফেকশন থাকে। রেডিওলজিক্যালি একটা সেভাল ইনফেকশন কীভাবে দেখা যায়, লেশন, যেটা কী হয় বেনজুর ডেট থাকে এবং পরবর্তী অটোলাইসিস ডেভেলপমেন্ট করে, টিস্যুটা ইস্কিমিক থাকে এবং সোয়েলিং থাকে, বাট এটা রিকভার করা সম্ভব। ইনফেকশনের ফলে কী হয় সেলগুলো সোয়েলিং করে এবং ম্যাক্সিমাম সাইজে কী থাকে, যেখানে অনেক দিন ধরে সাইজটা অনেক দিন থাকে, যেখানে ইনফেকশন বেশি থাকে এবং ওখানে স্ট্রোকটা শুরু হয়। এবং এই স্টেজে কী থাকে, এই ক্লিনিক্যালি রেডিওলজিক্যালি ওইটাকে বড় করে দেখা যায়। সামটাইমস কী হবে ডিকম্প্রেসিভ কেনোটমি লাগে এক্ষেত্রে, এই সেভাল ইনফেকশনের ক্ষেত্রে 3 সপ্তাহের পর ইডিমাটা সরে যায় এবং পরবর্তী ইনফেকশন এটা রিপ্লেস হয় কী দ্বারা, সাব ডিক্লাইন ফুলফিল ক্যাভিটি দ্বারা। এখন ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ, ইন্টারসেরেব্রাল কেন এটা কী করে 10% স্ট্রোকে করে কোথাও লো ইনকামিং কান্ট্রির ক্ষেত্রে। এরপর কী হয়, প্রথম রাপচার হয়ে যাবে, ব্রেন ক্যামের রাপচার হয়ে যাবে। এরপর কী হবে পেশেন্টের অবশ্যই সাবঅ্যাকুইট হ্যামোরেজ থাকবে অবশ্যই, এবং আর্টারিতে রাপচার হলে ব্রেন হ্যামোরেজ রাপচার হয়ে যাবে এবং সাবঅ্যাকুইট রাপচার হয়ে যাবে। হ্যামোরেজ হয় কোথায় হ্যামোরেজ হলে কোথায় ইনফেকশন ডেভেলপমেন্ট করে, এবং যদি ভলিউম লাস্ট থাকে তাহলে প্রাইমারি ইন্টারসেরেব্রাল হ্যামোরেজকে ক্লিনিক্যাল রেডিওলজিক্যালি ট্রানজিট স্কিম থেকে পার্থক্য করা ডিফিকাল্ট হয়ে যায়। এবং রিস্ক ফ্যাক্টর এবং এই সময় রিস্ক ফ্যাক্টর এবং সেরেব্রাল রিস্ক ফ্যাক্টরগুলো এটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করে রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে। তখন এক্সপ্লোসিভ ইনটু দ্য ব্লাড ফ্লো যদি ব্রেন ব্রেনকাম হয়, তাহলে ইমিডিয়েট ফাংশন, যদি ব্রেন ব্রেনকামে প্রচুর বেশি ব্লাড ঢোকে, তখন কী হয় প্রচুর পরিমাণ ফাংশনটা বন্ধ হয়ে যায়। এর ফলে কী হয় নিউরনগুলো ডিসরাপশন হয়ে যায় এবং ওয়াটমেটের ফাইবারগুলো ছিঁড়ে যায়। এবং হ্যামোরেজটা পরবর্তীতে যদি এই হ্যামোরেজটা যদি পুরো প্রথম মিনিট এবং কয়েক ঘন্টা থাকে, এবং এর ফলে কী হয় সেবাল ইডিমা ডেভেলপমেন্ট করে, এর ফলে হেমাটোমা ডেভেলপমেন্ট করে। এর ফলে কী হয় এরা মাসলেশন ডেভেলপমেন্ট করে, পরবর্তীতে নিউরোনাল ডেফিসিট ডেভেলপমেন্ট করে। যদি এনাফ হয় তাহলে কী হতে পারে ইন্টারগ্রেটেড কন্টেন্টগুলোও পরবর্তীতে সমস্যা করে। পরবর্তীতে ইন্টারগ্রেটেড কন্টেন্ট সমস্যা হলে কী হয় ট্রান্সওরিয়েন্টাল কয়েনিং হয় এবং সামটাইমস রেপিডলি মারা যায় একটা পেশেন্ট সার্ভাইভও করে, তার হেমাটোমাটা দ্রুত অ্যাবজর্ব করে এবং কী হয় হেমোসিলারিন লাইন শিফট করে ব্রেইনে প্যানক্যামাতে। এখন কী কী ক্লিনিক্যাল ফিচার দেখা যাবে, প্রথম হলো এখন কী কী ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করবে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কী আছে অ্যাকোসিস্ট এবং ট্রানজিট স্কিমের ক্ষেত্রে কী হয় রেপিডলি আসে এবং ডেফিসিট অফ ব্রেন ফাংশন ডেফিসিট হয়, এবং ফলে কী হয় স্পেকট্রাম অফ সিমটম ডেভেলপমেন্ট করে, যেটা ট্রানজিট স্কিমিক অ্যাটাক থেকে আমার সাধারণত স্ট্রোকের দিকে চলে যায়। এখন কী কী টিপিক্যাল প্রেজেন্টেশন হবে, যেটা অনেক কিছু মিনিটের মধ্যে ঘটে, এবং কী হয় প্রথম কী করে ব্রেনটা আনইন্টেবল এরিয়াতে এটা ঘটে এবং পরবর্তীতে ক্যারেক্টার নেগেটিভ প্রেজেন্ট করে, এবং সাথে কী হয় অ্যাবনর্মাল মুভমেন্ট থাকে। প্রথমে কী থাকবে একটা ক্লিয়ার হিস্ট্রি থাকবে যে ব্রেন লেশনের একটা চান্সেস হলো অনেক আগে, এর আগে, যেটা বাস্কুলার ক্ষেত্রে 5% অথবা তার লেস হয়। যদি সিম্পটম যদি প্রোগ্রেস করে তাহলে ডায়াগনোসিসটা অবশ্যই বের করা যাবে যে তার স্ট্রোক হয়েছে। ডেলিরিয়াম এবং মেমোরি ব্যালেন্স সিস্টেম ডেভেলপমেন্ট করে স্ট্রোকের কারণে। ট্রানজিয়েন্ট সিমটমস কিছু দেখা যায় সিনকোপ, অ্যামনেশিয়া, ডেলিরিয়াম এবং ডিজিনেস ডেভেলপমেন্ট করে। এরপরে বেশিরভাগ ক্ষেত্রে ফোকাল সেলফ ডিফিউশন এতটা হয় না, বাট আমরা মাঝে মাঝে মিস্টেকলি বোঝা যায় যেটাকে আমরা ট্রানজিট স্কিমে থাকা আমরা মাঝে মাঝে ট্রানজিট স্কিমিক স্ট্রোকের সাথে আমরা করে ফেলি, একসাথে মিলাই ফেলাই। এবং সবসময় কী হবে এমার্জেন্সি ক্যাম্প, এই জন্য আমাদের কি যে আমাদের যখনই আমরা সচেতন বাড়াতে হবে যে মাঝে মাঝে ক্ষেত্রে যদি ফেস উইকনেস হয় অথবা এমার্জেন্সিতে স্ট্রোক হয়, তাহলে আগে যেন এবং ডিস্টার্বেন্স ইস্যু হয়, তাহলে দেখা যাবে যে তার স্ট্রোক হয়েছে কিনা এর আগে দেখতে হবে। প্রথম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী করে আর্টারিয়াল টেরিটরির উপর ডিপেন্ড করে এবং এখানে সাইজের উপর ডিপেন্ড করে। এটা কেন হয় ম্যানেজমেন্ট করতে হবে এবং ক্যারোটিড অ্যান্ডারটমি করতে হবে। এখন নিউরোলজিক্যাল ডেফিসিটটা আইডেন্টিফাই করতে হবে কী দ্বারা, পেশেন্ট হিস্ট্রি দ্বারা এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন দ্বারা। এখন আমরা জানবো যে ইন্টারসেরেব্রাল হ্যামোরেজের কী কী থাকে। প্রথম হলো কমপ্লেক্স স্মল ব্লাড ভেসেল এবং ডিসজাংশন অফ ভেসেল ওয়াল। এটা কেন হয় রিসপেক্টর হয় এই হাইপারটেনশনের হাই কোলেস্ট্রলের কারণে। আমাদের অ্যাঞ্জিওপ্যাথি কেন হয় ফ্যামিলির অথবা এজের কারণে হয়। ইভেন ব্লাড ক্লটিং কেন হয় অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, ব্লাড ডিসকারেশিয়া এবং থ্রম্বোলাইটিক থেরাপির কারণে হয়। ভাস্কুলার অ্যানোমালি কেন হয় আর্টারিয়াল ম্যালফরমেশন, ক্যাভার্নাস হেমানজিওমের কারণে হয়। সাবস্টেন্স মিসইউজের কারণে হয় অ্যালকোহল, অ্যাম্ফেটামিন এবং কোকেনের কারণে হয়। এখন আমরা মাঝে মাঝে কী হয় স্ট্রোক এবং ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের পার্থক্য কী বুঝবো।
তো আমরা যদি স্ট্রাকচারাল বুঝি যে যেটা স্ট্রোকের মতো স্ট্রোক না, এটা কি হয় প্রাইমারি সেরেব্রাল টিউমার, মেটাস্ট্যাটিক সেরেব্রাল টিউমার, এক্সড্রুয়াল এবং সাবড্রুয়াল হেমাটোমা, এবং কি হয় ডিমাইলেশন হয়, পেরিফেরাল নার্ভ লেশন ডেভেলপমেন্ট করে এবং সেরেব্রাল অ্যাবসেস থাকে। ফাংশনাল হলে কি হয়, প্রথমত টর্স প্যারাসিস থাকে, হাইপোগ্লাইসিমিয়া থাকে, মাইগ্রেন্স অরা থাকে, ফুগাল সিজার থাকে, মেনিডিস থাকে, কনভার্সন ডিজর্ডার থাকে এবং এনকাপালাইটিস থাকে। এখন আমরা স্ট্রোক এবং নন স্ট্রোক সিনড্রোমের থেকে পার্থক্য করব। প্রথম হলো স্ট্রোক এবং নন স্ট্রোকের মধ্যে গিয়ে সিমটম হঠাৎ করে স্ট্রোক সাডেনলি ডেভেলপমেন্ট করে, ওটাতে স্লো হয়। সিমটম প্রোগ্রেশন সিমটমের ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে রেপিডলি প্রোগ্রেস করে, আর ইসের ক্ষেত্রে এত রেপিডলি আসে না। ডিভিজিটি হলো ইসের ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে ইকুইভোকাল থাকে, আর ইসের ক্ষেত্রে আনসার্টেন অনিশ্চিত থাকে। ডিভিজিটিটা কীরকম হয়, স্ট্রোকের ক্ষেত্রে হেমিস্ফেরিক প্যাটার্ন হয়ে থাকে এবং স্পেসিফিক ডেলিরিয়াম, মেমোরি লস এবং ব্যালেন্স ডিস্টার্বেন্স থাকে। লস অফ কনসিয়াস থাকলে স্ট্রোকের ক্ষেত্রে আনকমন, বাট স্টোমিমিটির ক্ষেত্রে মোস্ট কমন সে হয়, মানে ফেক স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই কমন থাকে এটা। এখন আমরা নিউরোলজিক্যাল কী কী জানবো, পাঁচটা কী থাকতে পারে, এই স্ট্রোকের ফিচারে কী করতে পারে, আরও কিছু মোর ডিফিসি থাকতে পারে, যেমন হায়ার সেরেব্রাল ফাংশনটা ড্যামেজ হবে এবং পরবর্তীতে কী হবে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট ডেভেলপমেন্ট করবে এবং সেরেব্রাল লেশন দেখা দেবে। এরপর কী দেখা দেবে, অ্যাটাক্সিয়া ডেভেলপে, ভার্টিকাল ভার্টিকাল উইকনেস ডেভেলপমেন্ট করবে। এটা এবার বুঝবো যে তাদের ব্রেন স্টেমের মতো সেরেব্রাল লেশন হয়েছে। এবং কিছু কিছু কম্বিনেশন অফ ডেফিসিট হতে পারে যেটা স্ট্রোক সিনড্রোমকে ব্যাখ্যা করা যায়, যেটা সাইজ এবং লেশন সাইড বের করবো এবং কী হয় কী কী প্যাথোলজিটা বের করবো। এবং হঠাৎ করে কনসিয়াস লেভেলটা কমে যাবে, যে লার্জ ভলিউম লেশন হচ্ছে, যদি কনসিয়াস লেভেল ডেভেলপমেন্ট করে তাহলে বলা যাবে যে লার্জ ভলিউম লেশন হচ্ছে কোথায়, সেরেব্রাল হেমিস্ফিয়ারে, বাট এরপর লেশনটা কিন্তু ব্রেন স্টিমে আসে। এবং এবার কমপ্লিকেশন কী ডেভেলপমেন্ট করতে পারে, অবস্ট্রাকটিভ হাইড্রোফ্যালাস ডেভেলপমেন্ট করতে পারে, এবং এর সাথে কী থাকতে পারে, হাইপোক্সিয়া ডেভেলপমেন্ট করতে পারে, অ্যাকুয়াস সিস্টেমিক ইনফেকশন হতে পারে। এবং এবার কী হতে পারে সিভিয়ার হেডেক এবং অনেকগুলো ভমিটিং থাকবে, যেটা ফিকাল ডিভিসিস, যেটা বুঝবো যে আমাদের ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ হচ্ছে। এখন আমরা জেনারেল এক্সামিনেশন করবো স্ট্রোকের ক্ষেত্রে যে কস্টটা আইডেন্টিফাই করার জন্য এবং কোমোবিড আইডেন্টিফাই করার জন্য। সেভেরাল টার্মসের জন্য আমরা কী করতে পারি, স্ট্রোকের ক্লাসিফাই করতে পারি ডিউরেশন এবং সিমটম ডিউরেশন। প্রথমত ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা স্ট্রোক কী হয় যেখানে সিমটমগুলো 24 ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যায়। এখানে কী হয়, এবং এটা আরবিট্রারি কাট অফ থাকে, যেটা লিটল ভ্যালু প্র্যাকটিস, যেটা প্র্যাকটিস করা হয়। এবং কী হয়, প্রথম একটা কি সেরেব্রাল ট্রানজিশন কী হয়, সেরেব্রাল হ্যামোরেজ ডেভেলপমেন্ট করে এবং সেরেব্রাল ইনফেকশনটা বেশি হয়। এবং এভাবে পেশেন্টে কিন্তু থাকে অ্যামিনোসিস ফুয়েক থাকে এবং বেটার অপারেশন থাকে রেটিনাতে। স্ট্রোকের ফলে কী হয়, অনেক সিমটম, স্ট্রোকের ফলে অনেক সিমটম থাকে যেটা 24 ঘন্টার মধ্যে দেখা যায়। এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কীভাবে সিমটম থাকে এবং ফিউ মিনিটস থাকে এবং পারসিস্টেন্স থাকে। এরপর কী হয়, মাইনর স্ট্রোক ডেভেলপমেন্ট করে, সেখানে সিমটমটা 24 ঘন্টার মধ্যে আবার নষ্ট হয়ে যায়, পরবর্তীতে ডিসেবিলিটি হয় না। প্রোগ্রেসিং স্ট্রোক যদি থাকে তাহলে আমরা কী করবো, ফোকাল নিউরোলজিক্যাল ডিপেন্ড আরও খারাপ হবে এবং পেশেন্ট থেকে প্রথম পেশেন্টই ফার্স্ট খারাপ হবে। যদি ওয়ার্সেনিং হয় তাহলে আমরা বলে রিফ্রাকশনটা বাড়বে, হ্যামোরেজিক ট্রানজিশন বাড়বে এবং সেরেব্রাল ইডিমাটা বাড়বে। কমপ্লিট স্ট্রোক কেন হবে, যেখানে ফিকাল নিউরোলজি পারসিস্ট থাকে বাট প্রোগ্রেসিং হয় না। পেশেন্টকে কী করবো আমরা, ওই দিন আমার সিমটম অংশের সাথে আমরা কী করবো, যে আমরা স্ট্রোকের সাথে ট্রানজিয়েন্ট ইসকেমিয়ার একটা পার্থক্য করা যায় না। এবং যতক্ষণ যদি সিমটম হিসাবে তাহলে বুঝতে যাবে যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়েছে। এরপর ফোকাল নিউরোলজিক্যাল সিমটম যদি না যায় তাহলে বোঝা যাবে যে তার স্ট্রোক আছে 24 ঘন্টার মধ্যে না গেলে। এখন আমরা আরেকটু আলোচনা করবো যে কী কী ক্লিনিক্যাল সিমটম এবং কমন সিমটম থাকলে আমরা বুঝবো। যদি টোটাল আর্টারি সার্কুলেশন সিনড্রোম হয় তাহলে কী হবে, হেমিফেরেসিস থাকবে, হায়ার সেরেব্রাল ডিসফাংশন থাকবে, অ্যাপাসিয়া থাকবে, হেমোসেন্সরি লস থাকবে, হেমানোপিয়া থাকবে, যেটা অপটিক রেডিয়েশন নষ্ট হয়ে যাবে। এবং কমন কাজ করে মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন হবে, অ্যাম্বুলেন্স যদি হার্ট এবং মেজর ভেসেলে। এবং সিটি স্ক্যানের ফিচার আমরা এখানে দেখতে পাবো। প্রথম পার্শিয়াল এরা অ্যান্টিরিয়র সার্কুলেশন যদি সিনড্রোম ডেভেলপমেন্ট করে তাহলে কী হয়, আইসোলেটেড মোটর লস হতে পারে এবং পায়ে হবে আর মধ্যে ফেসে হবে, এবং আইসোলেটেড হায়ার সেরেব্রাল ডিসফাংশন ডেভেলপমেন্ট করবে অ্যাপাসিয়া বা নেগলিটের ক্ষেত্রে। এবং মিক্সচার হবে হায়ার সেরেব্রাল ডিসফাংশন এবং মোটর লস হবে, অ্যাপাসিয়া উইথ দ্য হেমিস্ফিয়ার হবে, যেমন অক্লুশন ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল আর্টারি এবং অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি। এম্বোলিজম ফার্স্টে এখন লেকনার সিনড্রোম, এটা হলে কী হবে, প্রথম পিওর মোর স্ট্রোক থাকবে যেটা ডুজেলি অ্যাফেক্ট করবে, পিওর সেন্সরি স্ট্রোক থাকবে, সেন্সরি মোটর স্ট্রোক থাকবে এবং সেরেব্রাল ডিসফাংশন হবে, হেমিম্যানোপিয়া হবে। কমন কাজ থমরি অক্লুশনের কারণে হতে পারে, যে স্মলি পারফোর্টিং আর্টারিস। এবং যদি পোস্টেরিয়র সার্কুলার স্ট্রোক ডেভেলপমেন্ট করে তাহলে কী হয়, হেমিয়ানোপিয়া থাকবে, ভিজুয়াল কর্টেক্স ড্যামেজ হবে, সেরেব্রাল সিনড্রোম থাকবে, ক্রেনিয়াল নার্ভ সিনড্রোম থাকবে, এবং কী হবে, ভার্টিব্রাল বেসাল এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি টেরিটরিতে স্ট্রোকটা ডেভেলপমেন্ট করবে এটা। এবং সিটি স্ক্যানটা আমরা এসেই দেখতে পাচ্ছি, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এখন আমরা ইনভেস্টিগেশন কীভাবে করবো, করবো অ্যাকুরেট স্ট্রোক কীভাবে কনফার্ম করবো, ভাস্কুলার নেচার দেখবো লেশনের, এবং এর সাথে কী দেখবো, ইনফ্রাকশনটাকে
এবং ইনফেকশনটা বের করবে হ্যামোরেজ থাকে এবং পরবর্তীতে আইডেন্টিফাই করবে ভাস্কুলার ডিজিজ রিস্ক ফ্যাক্টর আছে ই করবো। এখন আমরা প্রথমে রিস্ক ফ্যাক্টর কীভাবে অ্যানালাইসিস করবো, এই জিনিসটা কী করবো, প্রথমে স্যাম্পল ব্লাড টেস্ট করবো যাতে কমন ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর এবং মার্কারগুলো আমরা আগে আইডেন্টিফাই করবো। এটা কীভাবে ইসিজি ব্রেন ইমেজিং করবো, সেটা কী করবো আমরা এছাড়া নেচার দেখবো, ইনভেস্টিগেশন করবো এবং ইন্ডিকেট করবো। এটা থেকে ইয়াঙ্গার পেশেন্টগুলোকে কী করবো আমরা স্পেশালি এই টেস্টগুলো বেশি করবো এবং অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজের ক্ষেত্রে এগুলো লাগে না বেশি। এখন আমরা কীভাবে আমরা ইনভেস্টিগেশন করবো এখন স্ট্রোকের ক্ষেত্রে, প্রথমত যদি ভাস্কুলেশন থাকে তাহলে সিটি এমআরআই করবো, ইসকিমিক হ্যামোরেজ থাকলে এই সিটি অথবা এমআরআই করবো, এটা পার্থক্য করার জন্য। সাবাকার হ্যামোরেজ হলে কিনা সিটি অথবা লাম্বার পাংচার করবো এবং আমরা যদি কার্ডিয়াক সোর্স এম্বোলিজম থাকে তাহলে আমাকে ইসিজি করবো, তারপর হার্টের মনিটরিং করবো, ইকোকার্ডিওগ্রাম করবো। যদি আন্ডারলাইন কজ থাকে তাহলে কী হবে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করবো, ক্যারোটিড এমআরআই করবো, সিটিস করবো এবং কন্ট্রাস্ট এনজিওগ্রাফি করবো এবং কি ইন্সপেক্টর দেখবো, ফুল ব্লাড কাউন্ট করবো, কোলেস্ট্রল করবো, ব্লাড গ্লুকোজ করবো, আনইউজুয়াল কাজে কিছু করবো, ইএসআর করবো, সেরাবল ডিটোপোরোসিস করবো এবং ক্লটিং এবং থ্রম্বোফিলিয়া স্ক্রিনিং করবো। এখন আমরা নিউরো ইমেজিংটা কীভাবে করবো, এখন আমরা প্রথম কী করবো, ব্রেনটাকে ইমেজিং করবো কীভাবে, সিটি এবং এমআরআইয়ের মাধ্যমে, যেটা পরবর্তীতে যে পেশেন্টের অ্যাকুরেসি থাকে এক্ষেত্রে আমরা এটা ইমেজিং করবো এবং একে কী করতে হবে আমাদের, এবং এটা একটা অ্যাডভান্সেস আছে, ট্রাভেলিস আছে, এটা বোঝার জন্য আমরা নিউরো ইমেজিং করবো। সিটিতে কী করবো প্র্যাকটিক্যালি করা হয় এবং ওয়াইডলি অ্যাভেলেবল মেথড করা যেটা ইমেজ করা যথেষ্ট। এটাকে নন স্ট্রোকলেশনগুলো বের করতে পারবে, এর সাথে সাবডুরাল হেমাটোমা বের করতে পারবে, ব্রেন টিউমার আছে কিনা বের করতে পারবে এবং এর সাথে ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ আছে কিনা এটা বের করতে পারবে এবং এর সাথে স্ট্রোক অনসেট আছে কিনা এটাও বুঝতে পারবে। স্পেশালি কী করবো, প্রথম ফার্স্ট ফিভার বা সিমটমটা হবে এবং সিটি চেঞ্জ করবো সেরেব্রাল ফাংশনে, যেটা পরবর্তীতে অ্যাবসেন্ট থাকে। পরবর্তীতে প্রথমে এটা বোঝা যাবে না, চেঞ্জেস ডেভেলপমেন্ট করবে, বাট স্মল সেরেব্রাল ইনফেকশন থাকলে তার এটা সিটি স্ক্যানে দেখা যাবে না। তখন এক্ষেত্রে কী হবে, সিটি স্ক্যানটা 24 ঘন্টার মধ্যে অ্যাডিকুয়েটভাবে করতে হবে। এখন আমরা বলবো যে আমরা অ্যাকুরেট স্ট্রোকের ক্ষেত্রে কী কী কজ ইনভেস্টিগেশন করবো। এখন সেরেব্রাল ইনফেকশন থাকে বা কার্ডিয়াক এম্বোলিজম থাকে তাহলে কী করবো আমরা ইকোকার্ডিওগ্রাফি করবো আর ট্রান্সইউজুভিজুয়াল করবো। এছাড়াতে প্রিমেচুর অ্যাথেরোসিস থাকলে সিরাম লিপিড করবো, আর্লিসিস থাকলে এমআরআই সিটি করবো, রিভার্সেবল সেরেব্রাল থাকলে এমআরআই করবো, বেসোকনস্টিটিউশন সিমটম থাকলে সিটিএ করবো, থ্রম্বোফিলিয়া থাকলে ওপোটেন্সি, প্রোটিনেস, অ্যান্থোমিন টি, ফ্যাক্টর বি, লেইডেন এবং প্রথমবিন এবং হেমোসিস্টিনিনও কেন করবো, ইউরিনারি অ্যামিনো অ্যাসিড, মিথিওনিন লোডিং লিস্ট, অ্যান্টিফসফোলিক অ্যান্টিবি এখানে করবো, অ্যান্টিকার্বোলিপিন অ্যান্টিবডি এবং লারপাস করবো, সিন্ড্রোম কেন অ্যান্টিকোয়াগুলিন করবো, সিস্টিন ল্যাবরেটরি ইথেমের কেন করবো, এএনএ করবো, ভাস্কুলারিটিস কেন প্রাইমারি অ্যাঞ্জিওলাইসিস এবং সেরেব্রাল সিস্টেম কেন করবো, এসআর করবো, সিআরপি করবো। তারপর হলো ক্যানাডাসেল কেন করবো, অ্যানকা করবো এবং এমআরআই করবো এবং ক্যানাসেল কীভাবে বুঝবো, জেনেটিক অ্যানালাইসিস স্কিন বায়োপসি করবো, এমআরআই করবো, মাইটোকন্ড্রিয়াল সাইটোপ্যাথি কীভাবে বুঝবো, স্কিন বায়োপসি দ্বারা, তারপর হলো সিরাম ল্যাকটেট দ্বারা, ওয়ার সেল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দ্বারা এবং মাসেল বায়োপসি দ্বারা এবং মাইটোকন্ড্রিয়াল মাস্কুলার মোডোমর জেনেটিক ডিস দ্বারা। ফ্যাট ডিজিজ বুঝি কীভাবে, আলফা গ্যালাক্টোজ লেভেল দ্বারা। এবং সুগার ডিজিজ স্টাডিজ করবো, নিউরোভাস্কুলার করতে কী করবো, সিভিলি সেরোলজি করবো। প্রাইমারি ডিসেবল হ্যামোরেজ কীভাবে দেখবো, এবিএম করবো কীভাবে, এমআরআই অথবা এমআরআই দ্বারা। ড্রাগ মিসইউজ কীভাবে করবো, ড্রাগ স্ক্রিনিং করবো। কোয়াগুলোপ্যাথি কীভাবে বুঝবো, পিটি এবং এপিটিটি দ্বারা, মানে প্রথম বিনটা এবং অ্যাক্টিভেট তাহলে থ্রম্বোসিনটা প্রেজেন্ট আউটপুট করবো। সাবাকার হ্যামোরেজ সার্কুলার অ্যানিউরিজম কী করবো, এমআরআই করবো অথবা এমআরআই করবো। এবিএম কেন করবো, এমআরআই অথবা এমআরআই করবো। বা পার্টিবল ডিসিশন কেন করবো, এমআরআই করবো অথবা এমআরআই করবো। এখন আমরা ইন্ডিকেশন কী অ্যাকুরেট আমরা কাঁধে কাঁধে সিটি স্ক্যান অথবা এমআরআই করবো। যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে এবং অ্যাবনর্মাল কোয়াগুলেশন থাকে, পেশেন্টের যদি রিফারফিউশন অ্যান্টিকোয়াগুলেশন প্রয়োজন হয় তখন ডিটোরিং কনস্ট্যান্ট লেভেল কমে যায় এবং রেপিডলি অক্সিজেন ডিফিসিট করে, সাসপেক্টেড সেরেব্রাল হেমাটোমা থাকে অথবা হাইড্রোনেফ্রোসিস থাকে। এখন আমরা সিটি স্ক্যান কেন লাগে এটা আমরা জানতে পারলাম। এবার এখন কী করবো, যদি ইনফেকশনের পর যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আপনার পারফেকশন করবো ব্রেন টিস্যুটা অবশ্যই সিটি স্ক্যানে জানা যাবে এবং কন্ট্রাস্ট মিডিয়াতে ইনজেকশন করলে আমরা আপনার পারফেকশন জানতে পারবো। এবার কী করতে হবে, আমরা ইসকেমিস্ট্রিতে ট্রিটমেন্ট দিতে পারবো এবং এটা রাজা ইস্টিতে ট্রিটমেন্ট দিতে পারি একরকম। 2 নম্বর, এমআরআই যখন অ্যাভেলেবেল না হয় তাহলে কী হবে, সিটি স্ক্যান করবো এবং স্ক্যানিং করবো এবং একে কী করতে হবে, এমআরআই ডিফিউশন যদি ওয়েটিং ইমেজ করা যায়, স্কিমেটা আইডেন্টিফাই করা যায় এবং যেটা সিরিজতে যেটা সিরি তার আগে সিরি করতে হবে তাকে এবং এমআরআই সিকোয়েন্সটা সবসময় করতে হবে আপনার পারফিউশনটা বের করার জন্য। এমআরআই সিরিজে অনেক বেশি সেন্সিটিভ স্ট্রোক ডিফিউজ করার জন্য, যেটা ব্রেন স্টিম সেরেব্রাল ভালোভাবে দেখা যায় এবং আনলাইক এবং এমআরআই স্ট্রোক পার্থক্য করা যায় এমআরআইয়ের মাধ্যমে এবং সেরেব্রালিক পার্থক্য। সিটি এবং এমআরআই অবশ্যই ক্লু বের করবে, ন্যাচারাল আর্টারি রিলেশনটা কীভাবে সেটা বের করবে। ফর এক্সাম্পল যদি রেজাল্ট হয় ডিপ ল্যাকুনার ইনফেকশন, যেটা স্মল ভেসেল ডিস থাকে এবং মোর পেপার ইনটেক থাকে, তাহলে যা বোঝা যাবে যে স্ট্যাগনেস হচ্ছে এম্বোলিজমটা জানা যাবে। এবং হ্যামোরেজিক রিলেশনের ক্ষেত্রে কী হয়, এরা মানে এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে লোকেশনটা জানা যাবে এবং আন্ডারলাইন ভাস্কুলার মিসপারফেকশন জানা যাবে এবং সার্কুলার অ্যানিউরিজম এবং এমআরআই অ্যানিউরিজম জানা যাবে। মোর রিসেন্টলি
সিটি স্ক্যান কেন করা হয়, ভাস্কুলার অক্লুশন হয়েছে কিনা এটা বোঝার জন্য এবং কনজেক্টিভাল বোঝার জন্য। এখন আমরা কী করবো, ভাস্কুলার ইমেজিং। এখন ভাস্কুলার ইমেজিংটা কীভাবে করবো, আমরা ইসকিম স্ট্রোকের ক্ষেত্রে কী হয়, যেহেতু ইসকিম স্ট্রোক কী হয় অ্যাথেরোস্ক্লেরোটিক থ্রম্বোএম্বোলিক ডিজিজের কারণে হতে পারে, যেটা মোস্ট স্টেকারেন্সিয়াল বেসেলে। তখন কী করবে, এক্সট্রাক্যানিয়াল ভাস্কুলার ডিজিজটাকে ডিটেকশন করবো, যাতে করে পেশেন্টের ইসকেমিক স্ট্রোক এবং পেশেন্টের থাকে, এবং স্পেশাল ট্রিটমেন্ট দেবে এর ফলে, যেটা ক্যারোটিড এরা এন্ডারটেক্টমি করবো, যা যদি করে স্ট্রোকের রিস্কটা কমাবে। যদি অ্যাবসেন্ট থাকে ক্যারোটিড ব্রুট, তাহলে এটার সাথে এটা ক্যারোটিড স্টেনোসিসের অতটা ইন্ডিকেটর, মানে এটা যদি থাকে তাহলে ক্যারোটিড স্টেনোসিস নাই, এর উপর ডিপেন্ড করে ক্যারোটিড আছে কিনা বোঝা যায়। এক্সট্রাক্যানিয়াল আর্টারিয়াল ডিজিজটা আইডেন্টিফাই করা যায় আল্ট্রাসাউন্ড দ্বারা, এমআরআই এবং সিটি স্ক্যান দ্বারা আমরা কী করবো, এটা কন্ট্রাস্ট রেডিওগ্রাফি করবো। কার্ডে কী ইনভেস্টিগেশন করবো, যেমন 20% পেশেন্টের ক্ষেত্রে কী হয়, অ্যাম্বোলিজমের কারণে হতে পারে হার্টে, মোস্ট কমন কথা অ্যাক্টিভ ফিব্রিলেশনের কারণে হতে পারে, প্রস্তুতি হার্ট ব্লকের কারণে হতে পারে, এবং বাবা অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, রিসেন্টলি মাইকার্ডিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। এখানে কী হতে পারে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো এবং ইসিজি করবো, এবং ট্রান্সথোরাসিক এবং ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম অবশ্যই করবো, তাদের কার্ডিয়াক সোর্স আছে কিনা। এবং আনসাসপেক্টেড কী করবো, অ্যান্ডোকার্ডিস অ্যাট্রিয়াল ম্যাক্সিমা ইন্টারকার্ডিয়াক থ্রম্বাস করবো, এবং ফোরামেন ওভালি দেখবো, কিছু এখানে স্পেসিফিক কার্ডিয়াক ট্রিটমেন্ট করবো। এখন আমার ম্যানেজমেন্ট, স্ট্রোকের আমার ম্যানেজমেন্ট কীভাবে করবো, আমরা কত ট্রিটমেন্ট করে ম্যানেজ করবো, যে ভলিউমটা এবং ভলিউমটা যে ড্যামেজ, এটা ভলিউমটা কমাবো, এবং কম্পিটিশন বিবেচনা করবো, এবং পেশেন্টের ডিসেবিলিটি বিবেচনা করবো, এবং হ্যান্ডিক্যাপ যাতে রিহ্যাবিলিটেশন যাতে এভাবে করে এবং হ্যান্ডিক্যাপ তার কাজ স্বাভাবিক করতে পারে, এটা আমরা করবো। এবং কী করবো, স্ট্রোকের রিস্কটা কমাবো, ভাস্কুলার ইভেন্ট কমাবো। যখন ট্রানজিট স্কিমে এটাকে কোনো হয়, তাহলে ব্রেন ড্যামেজ এবং ডিসেবিলিটি পাওয়ার চান্স থাকে না। সো এখানে কী করবে, তার রিস্ক ফ্যাক্টরটা আগে কমাবো। প্রথম আমরা দেখবো ক্লিনিক্যাল ডায়াগনোসিস যখন করার পর আমরা কী করবো, নিউরোইমেজিং করবো। যদি ইসকেমিক স্ট্রোক থাকে আর হ্যামারেজ স্ট্রোক থাকে, কী করবো, তখন রিপারফিউশন থেরাপি দেবো। যদি আমাদের এক্সপিরিয়েন্স দেবো, যদি রিভার্সন থেরাপি না যদি সে এলিজিবল বা রিভার্সন থেরাপির জন্য সে উপযুক্ত হবে, যদি উপযুক্ত হয় তাহলে কী করবো, তাকে ইন্টারভেনাস থ্রম্বোলাইসিস দেবো, এবং সেটাকে মেকানিক্যাল থ্রম্বোক্টমি করবো। আর যদি না হয় তাহলে অ্যাসপিরিন দেবো। এর ফলে কী হবে, এবং একে অ্যাকোস্ট্রোক কেয়ারে রাখবো। এরপর আর হ্যামারেজিক স্ট্রোকের ক্ষেত্রে কী করবো, আমরা রিভার্সিবল কোঅ্যাবনর্মালিটি অ্যাবনর্মালিটি করবো, এবং এখন স্ট্রোক করবো ইসের জন্য। এবার বলতে কী হবে, এই সেকেন্ডারি প্রিভেনশনটা করে আমরা স্ট্রোকটাকে প্রিভেনশন করবো। এখন আমরা কী করবো, সাপোর্টিভ কিছু কেয়ার করবো স্ট্রোকের ক্ষেত্রে। এখন আমরা সাপোর্টিভ কী করবো, প্রথম রেমিডিয়েটেড পেশেন্টকে কীভাবে ফ্যাসিলিটি দেখবো, এবং পরবর্তীতে স্পেশাল মাল্টিডিসিপ্লিনারি টিম দিয়ে ওকে তাকে সাপোর্ট দেবো, এবং পরবর্তীতে কী করবো, মর্টালিটি এবং ডিসেবিলিটি কমানোর চেষ্টা করবো। প্রথম এভরি 1000 পেশেন্টের মধ্যে স্ট্রোকটা যদি ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে 50% ক্ষেত্রে তাদের ডেটটা এবং ডিসেবিলিটি প্রিভেনশন করা সম্ভব। এবং এরপর কী করতে হবে, তাকে জেনারেল ওয়ার্ডে ম্যানেজমেন্ট করবো, পেশেন্ট কী করবে, রিহ্যাবিলিটেশন করবো, এবং এসব অ্যাকুয়েট মেডিকেল ম্যানেজমেন্ট করবো। ডিসপেন্সেশন তো কমন হবে সেক্ষেত্রে, এবং সে করতে হবে বেডসাইড টেস্ট সলিং করলে বোঝা যাবে ডিসপেন্সার ডেভেলপমেন্ট করছে, সে ঠিকমতো সলিং গিলতে পারবে না, তখন হাইড্রেশন করবো, ফিডিং করবো এবং মেডিকেশন করবো। যদি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব যদি লাগে বা আইবি, তাহলে এটা দিব সবসময়। অ্যাকুয়েট ফেজের ক্ষেত্রে কী করবো, আমরা যে ফ্যাক্টরগুলো আছে ফ্যাক্টরগুলো আমরা ঠিক করবো। এবং আমরা এর সাথে কী করতে পারি, এর সাথে কী করতে পারি, আমরা সার্ভিস হাইপার অ্যাকুইট স্ট্রোকগুলো আমার সার্ভিস রিসেন্টলি আছে, আমার সার্ভিস যেগুলো হাইপার অ্যাকুইট স্ট্রোকটাকে প্রিভেনশন করছে। এবং এর সাথে কী করছে, এর সাথে অনেকগুলো ইউনিট আছে যারা স্ট্রোক করে তাদের কাছে পাঠাবো, এবং পেশেন্টকে ইমিডিয়েটলি অ্যাক্সেস করবো, এবং ইমিডিয়েটলি মেডিকেল ট্রিটমেন্ট দেবো। তারপর পেশেন্টের যদি নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট করে, যেটা খারাপ হয়, যদি প্রথম কিছু আসে এবং তার কিছু দিনের মধ্যে তারা নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপমেন্ট করে, এক্ষেত্রে কী করবো, তাকে কী করবো, এক্সটেনশন করবো ইনফেকশনটাকে, হ্যামারেজিক ট্রান্সমিশন করবো, ইনফেকশন করবো, এবং ডেভেলপমেন্ট করবো, ইডিমাটাকে কমাই আনবো, এবং সেটাকে মাস ইফেক্ট করবো। একে কী করতে হবে, পেশেন্টকে কী করতে হবে, এবং এসব পেশেন্টের ক্ষেত্রে কী হতে পারে, মাঝে মাঝে প্রথমত ইনফেকশনটা এক্সটেনশন করতে পারে, হ্যামারেজিক ট্রান্সমিশন করতে পারে ইনফেকশন, এবং ইডিমা ডেভেলপমেন্ট করার চান্স আছে, মাস ইফেক্ট দেবে। এসব কী হতে পারে, তার আইভেক্সি হতে পারে, সেপসিস হতে পারে, ডিপ্লিটিস সিজার হতে পারে, এবং মেটাবলিক অ্যাবনর্মালি ডেভেলপমেন্ট করবে, যেগুলো পরবর্তীতে ইজিলি আবার রিভার্স করার চান্স আছে। কারণ সেরেব্রাল হ্যামাটোমা এবং মাসিফেট হবে, এটাতে অবশ্যই হাইড্রোসেফালাস, এবং কিছু ক্ষেত্রে এরা হাইড্রোসেফালাস ডেভেলপমেন্ট করবে। এবং কী করবে, এক্ষেত্রে কী করতে হবে, ভেন্ট্রিকুলার ড্রেনটা ইনসারশন করতে হবে, এবং কম্পোজার সার্জারি করতে হবে। কিছু পেশেন্টের ক্ষেত্রে কি হেমাটোমা এবং ইনফেকশনটা এর সাথে ল্যাসিভ ইডিমা থাকে, তখন সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে, এগুলো কী হয়, অ্যান্টিডিমাল এজেন্ট দিতে হবে, যেমন মেরিটাল এবং আর্টারিয়াল ভেরিফিকেশন দিতে হবে। সার্জিক্যাল ডিকম্পোজ করতে হবে, যাতে ইন্ডিকেটেড পেশেন্টটা কমানো যায় এবার পেশেন্টের ক্ষেত্রে। এখন আমরা স্ট্রোকে কী কমপ্লিকেশন করবো হতে পারে, এবং এখন স্ট্রোকে আমরা কীভাবে অ্যাকুইট ম্যানেজ করবো, যদি এয়ারওয়ে দেবো, পারফর্ম স্ক্রিন করবো, এবং পেশেন্ট কী করবো, মাউথ করবো, যাতে সলিং যদি না করতে পারে, যদি আমরা এনজি করবো, ব্রিথিং কী করবো, রেসপিরেটরি এবং গিভ অক্সিজেন দেবো, স্যাচুরেশন যদি 95% উপরে থাকে,
প্রথমে সার্কুলেশন কেন করবো, পেনিফের পারফিউশন করবো, পাশে ব্যবসা কন্ট্রোল করবো, অ্যাবনর্মালিটি ট্রিটমেন্ট করবো, ফ্লুইড ডিসপ্লেসিং করবো এবং অ্যান্টি এরিথমি এবং ইন্টারডিতে অ্যাবসেট করবো। যদি ডেটোনের সাইন দেখা দেখে তাহলে কী হবে, পার্মানেন্ট ইফ্লুইড দেবো নেওরোলজিস্ট টিউব দ্বারা, নিউট্রিশন দেবো, এসেটাস করবো এবং প্রপারলি সাপ্লিমেন্ট করবো। ডিসপ্লে যদি আসলে বেশি থাকে তাহলে কী করবো, নেওরোলজিস্ট টিউব দ্বারা আমরা খাওয়াবো। প্রথম ডিসপ্লে থেকে তাহলে কী করতে হবে, এসেন্সিয়াল মেডিকেশন দেবো। ব্লাড প্রেশার সময় কী করবে, যেহেতু হার্ট এবং রেনাল ফেলিয়ার হয়, এক্ষেত্রে হাইপারটেনশন এনক্যাপাবিলিটি অথবা অ্যাক্টিভ ডিসেকশন হতে পারে। এবার কী করতে হবে, যদি এই থাকে তাহলে ব্লাড প্রেশার প্রথম সপ্তাহে কমাবো না প্রথম, কারণ এরপরে কারণ কী করতে পারে, হাইপারটেনশন এনক্যাপাবিলিটির ক্ষেত্রে তার সেরিব্রাল পারফিউশন রিডিউস হতে পারে। তখন কী করতে হবে, ব্লাড প্রেশার কী করতে হবে, অবশ্যই নর্মালটা লেভেলে আনতে হবে কয়েকদিনের মধ্যে, তাড়াতাড়ি আনার দরকার নেই। ব্লাড গ্লুকোজটা কী করবে, যদি 11-এর উপর থাকে তাহলে কী করতে হবে, ইনসুলিন ইনফিউশন দিতে হবে, গ্লুকোজ পাশে ইনসুলিন দিতে হবে, যে কেয়াই দিতে হবে, মনিটরিং করবে হাইপোগ্লাইসেমিয়া না হয়। টেম্পারেচার যদি 22 হয় তাহলে কী করতে হবে, কজে ট্রিটমেন্ট করতে হবে, এই জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং ব্রেন টেম্পারেচারটা ভালো কী করতে হবে, ব্লাড ইনফেকশন হবে, প্রেশারে কী করতে হবে, স্কিন কমে কেন হবে, এই ট্রিটমেন্ট করতে হবে, মেনটেন নিউট্রিশন করতে হবে, প্রেশার রিলিভিং মেটার করতে হবে এবং ম্যাট্রেস দিতে হবে এবং ইমোবাইল পেশেন্ট রেগুলারলি করতে হবে। ইনকন্টিনেন্স কী হবে, যদি কনস্টিটিউশন ইউনিটেশন প্রিপারেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে, ইউনিকেশন প্রিপারেশন করতে হবে যাতে করে অ্যাকোমোডেশন না হয় এবং প্রেশারের ইনকন্টিনেন্সটা অ্যাভয়েড করতে হবে এবং পপুলেশন করতে হবে, বেড প্রেশারটা অ্যাভয়েড করতে হবে তাকে। এখন আমরা স্টেরয়েড কমপ্লিকেশন হলে কীভাবে প্রিপারেশন করবো। তো স্টেরয়েড কমপ্লিকেশন দেখা যায় যে এপিলিটি সিরিয়াস দেখবেন, তাহলে কী করতে হবে, তাকে সেরেব্রাল অক্সিজেশন করতে হবে এবং মেটাবলিক ডিস্টারবেন্স করা যাবে না। এরপরে কী হতে হবে, অ্যান্টিকনভালসেন্ট দিতে হবে। ডিপ্রেশন অ্যাংজাইটি থাকলে কী হবে, পজিটিভ এনার্জি দিবে, প্রোভাইড ইনফরমেশন দিতে হবে। কী করতে হবে, অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে। পেপের শোল্ডার যদি হয় তাহলে কী করতে হবে, ট্রাকশন ইঞ্জিন প্রিপারেশন করতে হবে, শোল্ডার এবং ফিজিওথেরাপি দিতে হবে। কী করতে হবে, ফিজিওথেরাপি এবং লো গ্লুকোজ ইনজেকশন দিতে হবে। চেস্ট ইনফেকশন ডেভেলপমেন্ট করে তাহলে কী করতে পারে, নার্ভ সেমি ইরেকশন করতে হবে, অ্যাসপিরেশন করতে হবে নেওরোলজিস্ট টিউব দ্বারা এবং গ্যাস্ট্রেক্টমি করতে হবে এবং এ সময় কী করতে হবে, ট্রিটমেন্ট দিলে এই ফিজিওথেরাপি দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। কনস্টিটিউশন হলে কী হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট দিতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসপিরিন লাগবে। ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে কী করতে পারে, ক্যাথেটারাইজেশনটা অ্যাভয়েড করতে হবে, যদি ইউজ পেনাসিড ইউজ করতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে। প্রেশার যদি সোর পড়ে তাহলে কী করতে হবে, তার মনিটর প্রেশার এরিয়াটা মনিটর করতে হবে এবং ইউরিন ড্যামেজ যাতে না হয় এবং কী করতে হবে, নার্সিং কেয়ার করতে হবে এবং রিলিভিং ম্যাট্রেসকে লাগবে। ডিপেন থম্বোসিস পালমোনারি এম্বোলিজম কী করতে হবে, হাইড্রেশন লাগবে, আর্লি মোবিলাইজেশন করতে হবে এবং হেপারিন দিতে হবে এবং ট্রিটমেন্ট কী করতে হবে, অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, হেমোরেজিক টেস্ট ব্যতীত। এরপর আমরা এটা রিফ্রাকশন থেরাপি কীভাবে দিব, যেটা রেপিড রিফ্রাকশন করবে ইসকেমিক স্ট্রোকে, যেটা কী করতে পারবে, ব্রেন ড্যামেজটা কমাবে এবং ইন্টারভাস্কুলার থ্রম্বোলাইসিস এর সাথে কী করতে হবে, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমাসে অ্যাক্টিভিটি দিতে হবে, যার ফলে কী হবে, এটা অ্যাক্টিভিটি দেওয়া হয় তাহলে কী হবে, হ্যামোরেজিক ট্রান্সমিশন এরা যদি আমরা ইন্টারভেনাস থ্রম্বোলাইসিস দিই, এর সাথে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমাসের অ্যাক্টিভিটি দিই, তাহলে কী হবে, হ্যামোরেজিক স্ট্রোকের ট্রান্সফরমেশন অফ দ্য সেরেব্রাল ইনফেকশনটা আরও বাড়াবে, এবার কেউ ফ্যাটাল হবে, মারা যেতে পারে। এক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন কী হবে, ব্লিডিং রিস্ক, এক্ষেত্রে কী হবে, ব্লিডিং রিস্কটা বাড়াবে, হ্যামোরেজ হতে পারে এবং কেউ যদি এরা হ্যামোরেজ এবং অ্যান্টিকোয়াগুল থেরাপি তাহলে কী করতে পারে, হঠাৎ করে তার ব্লিডিং রিস্কটা বাড়বে এবং ট্রিটমেন্ট অনেক ডিলে হবে এবং এরপর কী করতে হবে, বেনিফিট পাওয়া যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট দেওয়া তত তাড়াতাড়ি এটার বেনিফিট পাওয়া যাবে। হবে কী করতে হবে, আমরা সিমটম অনসেটের মধ্যে আমরা কী করবো, 4 থেকে 5 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টার মধ্যে আমরা পেশেন্ট সিলেকশন করবো এবং হ্যামোরেজিক রিস্কটা কী করবো, ইমপ্রুভটা করবো। এবার কী করতে হবে, ক্লট রিভাইভ বা থ্রম্বেক্টমি করবো এবং পেশেন্ট কী করবো, লাস্ট ভেলেজ অক্লুশনটা যদি হয় তাহলে ডিসএবিলিটিটা প্রিপারেশন করবো এবং ওটা ট্রিটমেন্ট দিব। প্রথম এখন ওল্ড এজে ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেশন দিলে কী হতে পারে, রিস্ক বাড়তে পারে, ওল্ডার এজ এবং প্রিভিয়াস শক যদি থাকে তাহলে কী করতে হবে, স্ট্রোকের পেশেন্টের এবং অ্যাক্টিভ ফিব্রিলেশন হতে পারে এবং ব্লিডিং হতে পারে অ্যান্টিকোয়াগুলেশনের কারণে। ফলস রিস্ক, এডাল পেশেন্টে কী করতে পারে, ফল করতে পারে এবং হেড ইনজুরি হতে পারে এবং ব্লিডিং রিস্ক আরও বাড়তে পারে। মনিটরিং থেরাপি, যদি অ্যাডজাস্টমেন্টটা ওয়ারফেরিন দেওয়া হয় তাহলে আরও সমস্যা হতে পারে এবং থেরাপিটা মনিটরিংয়ের সময় এরকম সমস্যা হতে পারে। কোমোরবিডিটিতে যদি পেশেন্টের যদি কন্ডিশন থাকে, যেমন কোনো একটা ইম্পায়ারমেন্ট থাকে, ডায়াবেটিস বা হার্ট ফেলিওর থাকে, তাহলে রিস্ক বেনিফিট রেশিওটা এফেক্ট করতে পারে এবং এরপরে কী হতে পারে, অ্যান্টিকোয়াগুলেন্ট যদি ইউজ করা হয় তাহলে ওয়ারফেরিনটা রিজমে আগে কেয়ারফুলি ওয়ারফেরিন ইউজ করতে হবে এবং কারো কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে এরকম এই ট্রিটমেন্ট দিতে হবে। এখন আমরা কী দেবো, অ্যাসপিরিনটা কীভাবে দিব। অ্যাসপিরিনটা যদি আমাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে আমাদের অ্যাসপিরিন অবশ্যই দিতে হবে ইমিডিয়েটলি, এটা ইসকেমিক স্ট্রোকে এবং এর সাথে কি আরটিপি দিতে হবে এবং এর সাথে কী করতে অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যে এবং 24 ঘন্টার মধ্যে আবার এটা বন্ধ করতে হবে। অ্যাসপিরিন কী করতে হবে, আর্লি রিকারেন্স কমাবে এবং কী হবে, সিনিক্যালি বাট ক্লিনিক্যালি লং টার্ম আউটকাম করবে এটা। এবং এটা রেনাল সাপোজিটরি হিসেবে রেক্টাল সাপোজিটরি দিতে হবে অথবা নেথোক্সিস্টি অথবা ডিসপ্যাসিভ পেশেন্টের ক্ষেত্রে দিতে হবে। হেপারিন দিতে অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে হেপারিন দিতে হবে, যেটা এখন ইসকেমিক স্ট্রোকটা প্রিপারেশন করবে।
এবার যখন রিক্স একে কী করবে, আর্লি ইসকেমিক রিকারেন্স কমাবে এবং ভেনাস থ্রম্বোএম্বোলিজম রিডিউস করবে। এটা কী করবে, ইন্টারক্যানাল এক্সট্রাক্যানাল হ্যামোরেজটাকে কী করবে, রিস্কটা বাড়াবে, এটা কমাবে। এরপরে যদি যদি কারো যদি হেপারের সমস্যা থাকে তাহলে কী হবে, উল্টা তার এমনভাবে ইন্টারক্যানাল হ্যামোরেজটা বাড়তে পারে। এক্ষেত্রে কী করতে হবে, রুটিনাস হেপারিন এবং এবং এই জন্য রুটিনাস হেপারিনটা লং টার্মে এটা কোনো ইফেক্টিভ না, এবং এর সাথে কী করতে হবে, এটা রুটিন ম্যানেজমেন্ট ট্রিটমেন্টে দেওয়াও হয় না এখন জানা যায়নি যে হেপারিন সবসময় যাদের পেটে তাদেরকে দিতে, সবাইকে দেওয়া যাবে না। এবং এটা যেমন হেপারিন বেশি বেশি ক্ষেত্রে দেওয়া যাবে না, কাদের ক্ষেত্রে, যেমন রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন বা আর্টারিয়াল ডিসেকশন অথবা প্রোগ্রেসিং স্ট্রোক, এদের ক্ষেত্রে এরা হেপারিনটা দেওয়া যাবে না। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আবার হেপারিনটা কাজ করবে, যেমন এজন্য এটা ভালো করে বাচ্চা দিতে হবে। আবার অনেক পেশেন্ট আছে যে যদি এমআই থাকে, অ্যাডিশন থাকে এবং প্রোগ্রেসিং স্ট্রোক থাকে, তার ক্ষেত্রে হেপারিনটা ভালো কাজ করবে। আবার ইন্টারসেরেব্রাল হ্যামারেজটা অবশ্যই তাকে করতে হবে এবং ব্রেন ইমেজিংটা অবশ্যই দিলে অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে। এখন কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি, পেশেন্ট যদি ইন্টারসেরেব্রাল হ্যামারেজ হয় তাহলে কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি অবশ্যই আগে ঠিক করতে হবে এবং হেমাটোমা এনলার্জিংয়ের মাধ্যমে তখন কী করতে হবে, ওয়ারফারিন থেরাপি দিতে হবে। এবং এখন পর্যন্ত ক্লটিং থেরাপি ফ্যাক্টর, যে ক্লটিং ফ্যাক্টর দেওয়ার পর যে ক্লটিং ডিফেক্ট আছে, এটা কোনো নাই। এখন রেসপিরেটরি ম্যানেজমেন্ট করতে হবে। প্রথম আমাদের ফার্দার যদি স্ট্রোকটা কমাতে হলে কী করে, ফার্স্ট উইক যেহেতু ট্রানজিট স্কিম অ্যাক্টিভ করে 50% পেশেন্টের ক্ষেত্রে আমরা 15 সপ্তাহের মধ্যেই ডেভেলপমেন্ট করে প্রতি বছর দেখা যায়। রিক্সটা পরবর্তী থেকে ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ হওয়ার চান্স থাকে। এখানে পেশেন্টকে অবশ্যই কী করতে হবে, সেকেন্ডারি প্রিপারেশন দিতে হবে এবং রিকান্টেন্সের সাথে না হয় এটা করতে হবে। পেশেন্ট কি স্কিম স্ট্রোক তাহলে কী করতে হবে, লং টার্ম অ্যান্টিপ্লাটিলেন ড্রাগ এবং স্টেন করতে হবে এবং কষ্টটা কমাতে হবে। বেশি একটা প্রিপারেশন হয় তাহলে কী করতে, রিডিউসটা কমাবে এবং ওরাল অ্যান্টিকোয়াগুলেশন ড্রাগ এবং ওয়ারফারিন দিতে হবে এবং তাকে নর্মালাইজ করতে হবে, ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিওতে দিতে হবে 2:3। আবার মাঝে মাঝে নিউয়ার ইনডাইরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টটা এখন বেশি ইউজ করা হয় এবং এটা সেফটি এবং ইফেক্টনেস রিমুভ করে ড্রাগ কস্ট থেকে। রিক্সম রিকারেন্স যদি হয় তো ইসকেমিক এবং হ্যামোরেজিক স্ট্রোক, তাহলে কী করতে হবে, রিডিউস করতে হবে ব্লাড প্রেশার কমানোর মাধ্যমে এবং ব্লাড প্রেশার নর্মাল করার মাধ্যমে। এখন ক্যারোটিড, এটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। প্রথম স্টেপ অবশ্যই পেশেন্ট কী করতে হবে, ক্যারোটিড টেরিটরি করতে হবে, ইসকেমিক স্ট্রোক এবং টাইপ পেশেন্ট করতে হবে এবং 50% পেশেন্ট স্টোনিস যদি হয় তাহলে ভেন্টিলেশনটা কমাবে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কী করতে হবে, মানে এমনভাবে ট্রিটমেন্ট দিতে হবে যাতে করে স্ট্রোক রিকারেন্সটা আরও কমে যায়। তখন কী করতে হবে, মেজর ডিসেবিলিটি হয়ে যায়, এই সমস্ত জিনিসটা রিমুভার করতে হবে এবং রিকারেন্স হওয়ার রিস্কটাকে কমাতে হবে। স্ট্রোকের ক্ষেত্রে সার্জারি সবচেয়ে বেশি ইফেক্টিভ হতে পারে, যেটা মোস্ট সিভিয়ার স্টেনোসিসের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে কী হয়, প্রথম ট্রানজিট স্কিমের কথা মোর কয়েক সপ্তাহের মধ্যে এটা কাজ করে। কর্ন অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টিয়ারিং টেকনিক দেওয়া যেতে পারে, বাট এটা এটা অ্যান্ডারটেক্টমি এটা ইফেক্টেবল না। এবং অ্যান্ডারটেক্টমি এবং অ্যাসিম্পটোমিক ক্যারোটিড স্টেনোসিস হইতে পারে। যদি এসিম্পটোমিক ক্যারোটিড স্টেনোসিস করা হয় তাহলে দেখা যাবে যে রিস্কটা কমে যাবে, স্ট্রোক রিস্কটা কমে যাবে, বাট স্মল করলে এবং রুটিন কেসে এটা বেশি একটা ইউজ করা হয় না। আনের কাজে এখন স্ট্রোকে কী করতে পারে, অ্যারোটিড ডিসিশন হয় না, ক্যারোটিড আর্টারি এবং ভার্বাল আর্টারি যদি ডিসিশন দেখা যায় তখন কী করতে হবে, মেজর ইনজুরি এবং ফেস এবং নেক পেন হতে পারে। যদি কম্বিনেশন অ্যানজিওগ্রাফি দেওয়ার মাধ্যমে কী করতে হবে, ডিফিনিটিভ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দ্বারা অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। এবার কী করতে হবে, এবং যদি সাইকোলজিক্যাল কন্ট্রোল হতে যাতে করে ভেসোকনস্ট্রিকশন রিভার্সেবল সিনড্রোম আর না হয়। তাহলে এতটুকুই পর্যন্ত ছিল লেকচার।